হাত দিলেই প্রতিবার যে কাজটা করি আমরা সেটা হচ্ছে আমাদের দলের ঘর থেকে একটা প্রসেশন করে আমরা বাজনা বাজাতে বাজাতে গান গাইতে গাইতে, শুধু আমাদের নাট্যদল একা নয়, এখানকার যে সমস্ত আমাদের বন্ধু নাট্যদল আছে তারাও তাদের নাটকের পোস্টার নিয়ে এই অবধি আমরা আসি এবং আমাদের সঙ্গে থাকে একটা দলের প্রদীপ এবং আলো, যে আলোটা এখানে রাখা হয়, এই আলো থেকে উৎসবের আলো প্রজ্বলিত করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এবারে সবাই যে অবস্থায় পড়ে আছে আমরাও সেই অবস্থায়। আমরা যেমন মাঠে ওপেন এয়ারে নাটক করতে চেয়েছিলাম, সে পারমিশন পাইনি, 2-3বার করে চেষ্টা করেও পাইনি। অগত্যা মধুসূদন আবার আমরা আমাদের এই বন্ধু হলে চলে এসেছি, চেষ্টা চালিয়ে যাব। তাই প্রসেশনটারও সেরকম করে কোনো সদুত্তর পাইনি যে করলে আমাদের কেউ বাধা দেবে না। তাই নাটকের স্বার্থেই, নাটক যাতে না বন্ধ হয়, না আর একটা উৎপাত ঘাড়ে আসে, সেই স্বার্থে আমরা ওইটাকে বন্ধ রেখেছি। কিন্তু উৎসবটা শুরু হোক, তাই চাইছি যে আমাদের যে অতিথিবর্গ আছে, হৈমন্তী আছে, রঞ্জনদা আছে, উজ্জ্বল আছে, শান্ত আছে, অমিতদা আছেন, সবাই মিলে আমাদের এই উৎসবের সূচনা করে দিন প্রদীপ জ্বালিয়ে। আমাদের 7টা নাট্যদল এবারে নাটক করবে, আর আমাদের হাতে তৈরি কিছু জিনিসের কিছু মানে কিছুই, আরও কিছু আমি আনতে পারিনি, মঞ্চ এবং আমরা নিজের হাতে তৈরি পোশাক, গহনা, মুকুট, এমনকি একটা ধামসাও আমরা সিলভারের হাঁড়িতে ভাঙা তবলার ছৌ লাগিয়ে বাজাই, সাইকেলের বেল দিয়ে মন্দিরা তৈরি করি, সেই সমস্ত কিছু কিছু অংশ আমরা এক্সিবিশনে রেখেছি। এই আমাদের সম্ভার। আমি চাই আপনারা এসে আমাদের উৎসব এই পাশটায়, এই তো দুপাশে দাঁড়ালেই হয়ে যাচ্ছে। ওই তো সঞ্জয় কই চলে এসো, চলে এসো। আজকে উজ্জ্বলের দৌলতেই বলবো, অমিতদা আমাদের একটা বিশেষ পাওনা হয়ে দাঁড়ালো। খুব ভালো লাগছে, মানে যদিও সম্পর্ক এখন থেকে আমার সঙ্গে তৈরি হলো, তবু সম্পর্ক আবার আমার বিয়ের আগে। তো যাই হোক, এই পর্যন্তই। এখানে আমরা এবার মঞ্চে যাই, গিয়ে আমাদের সেমিনারটা শুরু করি। বিশিষ্ট নাট্য সাংবাদিক এবং নাট্য বিশ্লেষক শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়, আমি তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বীরভূম সাংস্কৃতিক বাহিনীর পরিচালক এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী উজ্জ্বল মুখার্জি, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্টেট একাডেমি অর্থাৎ রাজ্য একাডেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়। হৈমন্তীকে দেখতে পাচ্ছি না, হৈমন্তীকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। হৈমন্তী চট্টোপাধ্যায়।
হৈমন্তী কোথায় গেল? দেখছি। ঠিক আছে, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে আমাদের আজকে বিশেষ প্রার্থী, সেই বিশেষ প্রার্থী শ্রী অমিত ব্যানার্জি, প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং উনি ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তনিক এবং এখন বহু সংস্থার সঙ্গে নাটক জড়িত, বহু সংস্থার সঙ্গে জড়িত। সবটা আমার আয়ত্ত নেইও হয়তো সেই জানার জায়গাটা, তো আমি অমিতাকেও বলবো একটু মঞ্চে আসতে। অমিতা চলে এসে। এবার ছোট্ট একটা অনুষ্ঠান, আমাদের মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিদের আমরা একে একে বরণ করে নেব। আমরা চিন্তা করো। প্রথমেই শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়কে বরণ করে নেবে আমাদের দলের পরিচালক এবং আমাদের দলের প্রথম ব্যক্তি যিনি শ্রী শুভাশিস ব্যানার্জি এবং আমাদের দলের সদস্য শুক্লা বণিক। আমরা একটু দেখবো। উত্তরীয় এবং দলের পক্ষ থেকে ছোট্ট মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে রঞ্জনদাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে হৈমন্তী চট্টোপাধ্যায়, রাজ্য একাডেমির সদস্য সচিব, হৈমন্তী চট্টোপাধ্যায়কে বরণ করে নিচ্ছে কাকলিনা এবং শুক্লা শাখা, আমাদের দলের সদস্য। ঘুরে 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 পুষ্পস্তবক দিয়ে ঘুরে। কোথায় গেলি রে তুই? আরে ঘুরে রে বাবা। এই একটু সামনে, শুক্লা একটু সামনে থেকে সর। দলের সদস্য সুজিত মুখার্জি এবং তুলসী শ্যামল বরণ করে নেবে উজ্জ্বল মুখার্জিকে। উজ্জ্বল বীরভূম সাংস্কৃতিক বাহিনীর প্রধান উজ্জ্বল মুখার্জিকে। এরপরে আমাদের বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন আজকে অমিত ব্যানার্জি, তাকে বরণ করে নিচ্ছে আমাদের দলের প্রধান শ্রী শুভাশিস ব্যানার্জি এবং দলের সদস্য রূপা গাঙ্গুলি। একটু জোরে হাততালি। রূপা একটু ঠোক। চলে যাচ্ছে সেমিনার পর্বে। সময় নষ্ট না করে আজকে আমাদের সেমিনারের বিষয় মনোবিকাশে থিয়েটারের ভূমিকা। বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে আমাদের সাধারণ জনজীবনে মানসিক অবস্থা অনেকেরই ভীষণভাবে কি বলবো খারাপ, একদম আমরা কেউই ভালো নেই আর কি এই সময়। তো থিয়েটার কি করতে পারে তাদের জন্য?
প্রথম বক্তা আমাদের শ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায়। মঞ্চে আসি অমিত ব্যানার্জি, ডক্টর হৈমন্তী চট্টোপাধ্যায় এবং ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, এবং আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা শুভকামনা জানাই। অনেকদিন পর, প্রায় 8.5 মাস 9 মাস বলা যায়, পরে আবার আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। সবাই আমাদের ভাঙা মন নিয়ে আমরা এসেছি, আপনাদেরও ভাঙা মন, আমাদেরও ভাঙা মন। অনেক প্রিয়জন স্বজন আমাদের এই সময়ের মধ্যে চলে গেছেন, আমাদের ছেলে একের পর এক। একটা বিষাদময় পরিবেশ, তবু আমরা বিশ্বাস করি যে জীবন প্রবাহমান। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মানুষ বাঁচার কথা বলে, আর তারই নাম জীবন। ফ্রান্সের একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জাম্পাল বুলো, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে হোয়াই ডু ইউ ক্রিয়েট আর্ট, তুমি শিল্প সৃজন করো কেন? তার উত্তরে তিনি বলেছেন অসামান্য একটি কথা, যে উই ক্রিয়েট আর্ট টু ডিফাই ডেথ। মৃত্যুকে অবজ্ঞা করতে, মৃত্যুকে তুচ্ছ করতে, অস্বীকার করতে আমরা শিল্প সৃজন করি। আমরাও সেরকম আজকে মৃত্যুর সীমানাকে পেরিয়ে যাওয়ার জন্য, মৃত্যুকে তুচ্ছ করার জন্য আমরা শিল্প সৃজন করছি। আবার আমরা উৎসবের আঙিনায় এসেছি, নতুন করে জীবনকে আমরা যাচাই করতে চাই, মুখোমুখি দাঁড়াতে চাই সমস্ত প্রতিকূলতার মুখোমুখি। আসলে একটি সুন্দর বিষয়, যেটা সুবর্ণা খুব সুন্দরভাবে বললেন, যে আসলে কীভাবে ভাবনাটা এসেছে। তা আমার এটা মনে হয় যে মনোবিকাশ মানে আসলে মনের সঙ্গে, মানে আমাদের মনের সঙ্গে জগৎ এবং জীবনের একটা অত্যন্ত অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। মানে জগৎ এবং জীবনকে আমরা যত জানবো, যত তার সঙ্গে আমরা সম্পৃক্ত হব, যত যাকে ভালোবাসবো, তার সঙ্গে আমরা রিলেশনশিপ তৈরি করবো, ততই আমরা আমাদের মনের বিকাশ করবে। আবার উল্টোটাই সত্যি, যে মনের বিকাশ যত ঘটবে ততই আমরা জগৎ এবং জীবনকে জানতে পারবো, আমরা ইতিহাসকে জানতে পারবো, আমরা বিজ্ঞানকে জানতে পারবো। আমাদের মস্তিষ্কের গঠনে অনেক পরিণতি আসবে, অনেক জটিলতা আসবে। তাই পারস্পরিক এই সম্পর্কযুক্ত হচ্ছে আমরা মনের সঙ্গে আমাদের জগতের জীবনের। তার জন্য দেখবেন যে কোনো মানুষ বয়স হয়ে এসে অনেক ম্যাচিউরড হয়, অভিজ্ঞ হয়, এমন কোনো কথা নেই। অনেক সময় অনেক অল্প বয়স্ক মানুষও অনেক বেশি ম্যাচিউর হতে পারে, অনেক বেশি পরিণত হতে পারে একজন বয়স্ক মানুষের থেকে, যদি তার সঙ্গে সংযোগ ঘটে বিশ্বলোকের। কথাটা হয়তো একটু বড় বললাম, যদি বিশ্বলোক না হয়, যদি আমাদের স্থানীয়ভাবে তার সঙ্গে অনেক মানুষের যোগাযোগ হয়, প্রকৃতির যোগাযোগ হয়, চরাচরের যোগাযোগ হয়, জলভূমির যোগাযোগ হয়, তাহলে তার পরিণতি কিন্তু অনেক বেশি হয়। তো এটা একটা স্তরও থাকে, যেখানে এই মনোবিকাশের ক্ষেত্রে শিশুকাল থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়। অর্থাৎ শৈশবে যে খেলাঘর আমরা বলি, এটা নেহাতি কোনো খেলাঘর নয়, এটা শৈশবের খেলাঘর আসলে একটা জীবন পাঠের আসল। এবং সেখানে যে সিলেবাসটা থাকে, তার সেই সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিলেবাসের একটি অংশ, সেটা হচ্ছে থিয়েটার। মানে থিয়েটার এমন একটি শিল্প যেটা আসলে আমাদের একটা বিস্তীর্ণ অভিজ্ঞতায় নিয়ে যেতে পারে। একটা থিয়েটারের মধ্যে কি না থাকে, নাচ থাকে, গান থাকে, বাজনা থাকে, সমস্ত শিল্পের সমাহার আমরা বলি। তো এইখানে থিয়েটারে অশেষ ক্ষমতা, এক সমবেত শিল্প। আজকে আমাদের ভারতবর্ষে বা বাংলায় নানা প্রান্তে আপনারা জানেন যে সমবেত শিল্প হিসেবে থিয়েটারকে অপমান করা হচ্ছে, চূড়ান্ত অপমান করা হচ্ছে। একজন বা দুজন ব্যক্তি তারা মনে করছেন সেটাই থিয়েটার, তারা অভিনয় করবেন, বাকিটা থাকলেন কি থাকলেন না, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তাই সমবেত শিল্পের এই যে গুণ, এটা প্রাথমিকভাবে মনোবিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আমি একটি উদাহরণ দিই। একজন মানে খুব বিখ্যাত নির্দেশক মহিলা, আমি একজন নির্দেশক বলবো, আমি তার নামটা ইচ্ছে করে করছি না। তো তিনি আমার একটি কথা বলেছিলেন। তো একটি শিশু
নাট্য প্রশিক্ষণ কেন্দ্রে একটি মানে বাচ্চা শিশু আর কি, তাকে তার মা নিয়ে এসেছে ভর্তি করার জন্য। তো মেয়েটি, এই ছেলেটি বা মেয়ে, যাই হোক শিশু আমি বলি, সেই মায়ের আঁচলের আড়ালে থেকে কিছুতে বেরোচ্ছে। এত লাজুক, এত ভীষণ সেন্সিটিভ, সে কিছুতেই বেরোচ্ছে। এবারে শেষ পর্যন্ত সে বেরোলো কোনো একটা সময়, এবং সেই থিয়েটারের সঙ্গে সে কোনোভাবে সেই মানে আমাদের নির্দেশিকা বা নির্দেশক তার গুণাবলীর কারণে, তার আকর্ষণে তিনি তাকে নিয়ে এলেন, ওই দলের ভিতরে নিয়ে এলেন। সেই ছেলেটি বা মেয়েটি পরবর্তীকালে শিশু একেবারে সম্পূর্ণ বদলে গেল আস্তে আস্তে। যে কথা বলতে পারতো না, আড়ষ্ট ছিল, কথা জড়িয়ে যেত, সে এখন স্পষ্ট করে কথা বলে, তার অনাড়ষ্টভাবে কথা বলে, এবং সে সবার সঙ্গে মেশে। কারণ আপনারা জানেন যে নগর সভ্যতার সবচেয়ে বড় অভিশাপ বান্ধবহীন হয়ে যাওয়া। একটা শিশু বন্ধু পায় না। আকাশ, মাটি, ঝর্ণা, পাহাড়, দেবান্তরে মাঠ এসব তো হারিয়েছে, বন্ধুও থাকে না। একটা অ্যাপার্টমেন্টে আমাদের শহরের দিকে বা গ্রামাঞ্চলে হয়তো থাকে, আমাদের শহর গ্যাসের যে সমস্ত আরবান এলাকা, সেখানে কোনো বন্ধু থাকে না। তো সেই শিশু বন্ধু পেল, নিজের মনের ভাব প্রকাশ করতে পারলো, সংঘবদ্ধ জীবনের স্বাদ সেই প্রথম পেল। যে সংঘবদ্ধ জীবন, সবাই ভাগ করে নেওয়া, অনুভূতি ভাগ করে নেওয়া, খাবার দাবার ভাগ করে নেওয়া, সব কিছুর মধ্যে একটা সমবেত জীবনের যে স্বাভাবিক শিশু এই থিয়েটারে এসে সে আস্তে আস্তে পেল। পরে সে সংগঠক হয়ে গেল, এত বড় সংগঠক হয়ে গেল যে সে আস্তে আস্তে সবার ভালো মন্দ সে দেখতো দলের, কার কি নেই, কার কোথায় অসুবিধে, দল কোথাও শো করতে গেলে সে তার বেশি দায়িত্ব নিয়ে নিত। সব কিছু মিলে একটা বিশাল এক সৃজনের আনন্দ প্রবাহে সে মিশে গেল। এটা থিয়েটার ছাড়া অন্য কোনো শিল্পের পক্ষে সম্ভব ছিল না। আমি কোনো শিল্পকে ছোট করবো না, গান গাওয়া সেটাও একটা বড় কাজ, কবিতা লেখা বড় কাজ, চিত্রশিল্প বড় কাজ, নৃত্য বড় কাজ, কিন্তু সব কিছু সমাহারে যে থিয়েটার হয় সেটা কিন্তু অসম্ভব একটা বড় কাজ। ধরুন একটা ছোট উদাহরণ দিই, ধরুন বলাই গল্প, রবীন্দ্রনাথের বলাই আপনারা জানেন, যেটা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রকৃতির বিনাশের যে মানে তাণ্ডব চলছে গোটা পৃথিবীতে, আর যার প্রতিক্রিয়ায় ভয়ঙ্করভাবে প্রকৃতির রুদ্ররোষ নেমে এসেছে আজকে করোনা ভাইরাসের মধ্য দিয়ে আমরা দেখছি। যত গ্রামাঞ্চল, যত সবুজ আছে, সেখানে এই রোগের প্রাদুর্ভাব অনেক কম। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের কিছু জেলা আছে, পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, যত ভেতরে যাবেন সেগুলোকে একসময় গ্রিন জোন ছিল, এখনো হয়তো আছে, সেখানে এর প্রাদুর্ভাব। কেন? প্রকৃতির, যত প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি। তো এই বলাই গল্পের নাট্যরূপ যদি একটি শিশু অভিনয় করে, বা বড়রাও যদি দেখে, বা শিল্পী দর্শক হিসেবে দেখে, তাহলে সে বুঝবে যে প্রকৃতি বা সবুজকে বাঁচানোর প্রয়োজনটা কোথায়। একটা বৃক্ষ মানে একটি গাছ, একটি প্রাণ, মানে কথার কথা নয়। এই যে আজকে পৃথিবী জুড়ে আজকে জলাভূমিকে ধ্বংস করা হচ্ছে, বৃক্ষকে ধ্বংস করা হচ্ছে, পাখিদের ধ্বংস করা হচ্ছে। বিশেষ করে ধনাঢ্য দেশগুলো, আমেরিকা এবং ইউরোপের যে ধনাঢ্য দেশগুলো, তারা উন্নয়নের নাম করে সমস্ত কিছুকে গ্রাস করেছে, জলাভূমিকে গ্রাস করেছে, আকাশকে গ্রাস করেছে, মাটিকে গ্রাস করেছে। কখনো ভাবিনি মানুষের সভ্যতার কি রূপ নেবে, এত স্বার্থপর, এত মানে আগামী দিনে মানুষ সভ্যতা কোথায় যাবে, মানুষ বাঁচবে কি মরবে না, তার জন্য ন্যূনতম দায়ভার তারা নিতে রাজি নয়। শুধু উন্নয়ন নাম করে লুট করে যাও, জলাভূমি লুট করো, প্রকৃতিকে লুট করো, চরাচরকে লুট করো, দূষণ করো, গোটা পৃথিবীর বাতাসকে তারা দূষিত করে দিয়েছে। ফ্রেডরিক অ্যাঙ্গেলস একটি কথা বলেছেন, ডায়ালেকটিক্স অফ নেচার গ্রন্থে, সবাই বইটা পড়েনি, তাতে কোনো ক্ষতি নেই। তাতে একটা কথা বলেছিলেন যে প্রকৃতির বিরুদ্ধে মানুষের প্রতিটি জয় আসলে পরাজয়ের পটভূমি তৈরি করে। এই যে আমরা ভাবি না যে একটা বিশাল জঙ্গল কেটে সাপ, ব্যাং সব কিছুকে তাড়িয়ে আমরা একটা বিশাল বহুতল বাড়ি করলাম, কি জয়! সেই জয়ের পেছনে অসাম ভয়ঙ্কর এক পরাজয়ের পটভূমি। তো এই নাটকটা যখন শিশুরা অভিনয় করবে বা দেখবে, তখন তো সেটা বুঝবে যে চরাচরকে রক্ষা করা, বৃক্ষকে রক্ষা করা, সবুজকে রক্ষা করা, সবুজকে ধ্বংস করা, অনির্বাচনের বিরুদ্ধে বয়স্করাও তো ভাববে। তাহলে এই থিয়েটার কতটা আমাদের করতে পারে, তার সঙ্গে আপনারা জানেন যে একটা থিয়েটার কীভাবে নির্মাণ করা হয়, সবাই জানেন, এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। সেখানে কত রকম কিছু থাকে। একটা হ্যামলিনের বাঁশিওয়ালা যখন একটি শিশু সাজে, তখন তার মধ্যে একটা অন্য অনুভূতি, যখন আলো এসে তার উপর পড়ে,
একটা মিউজিক এসে পড়ে, সে যখন গান গাইতে পারে, নাচতে পারে, সব কিছু তার মধ্যে একটা অন্য রকম জীবনের যে সমস্ত তার মানে বন্দি হয়ে থাকা তার ভেতরের যে কোয়ালিটিসগুলো, যে হিউম্যান যে কোয়ালিটিসগুলো, সেগুলো সমস্ত পাখা মেলে দেয়, ডানা মেলে দিয়ে সেগুলো কোথাও তাকে পূর্ণতার পথে একটা কোথাও এনে দেয়। পূর্ণতার যাত্রা সে শুরু করতে পারে থিয়েটারের ছোঁয়ায়। অর্থাৎ তার মনের বিকাশটা এরকম ভাবে, একটা মনের বিকাশ মানে এইভাবে এক যখন সে মানুষ হিসেবে তার এক্সিস্টেন্স অর্থাৎ স্পেসিফিক যে তার অস্তিত্বকে যদি পৃথিবীতে সে ক্রমশই আবিষ্কার করতে পারে যে আমি মানুষ হিসেবে এখানে এসেছিলাম, আমার এই গড়া ছিল, সেটা আমাকে থিয়েটার বলতো। তখন আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন, আমার নিজের জীবনের কথা বলি। তখন আমি শৈশব পার হয়ে কৈশোর দেখিয়েছি, আমার বাবা হয় দুটো নাটক দেখিয়েছে। কেন আমি থিয়েটারকে ভালোবাসলাম, এটা কোনো তাৎপর্যীয় ব্যাপার না। হঠাৎ করে কোনো পাড়ায় কেউ বললো যে তুমি থিয়েটারকে ভালোবাসো, কাল থেকে ভালোবাসতে শুরু করলাম, এটা ভালো ব্যাপার। আসলে ক্ষুদিরামের জীবনের উপরে একটি নাটক আমার বাবা আমাকে দিয়েছে। তো সেই নাটকটি দেখতে দেখতে আমি শুধু ক্ষুদিরামকে চিনি, আমার পরাধীন জাতির আত্মার যে যন্ত্রণা, তার সঙ্গে আমি পরিচয় দিলাম ওই বয়সে। তারপরেই দেখলাম উৎপল দত্তের অজয় ভেদ। এই অজয় ভেদটার নাটকটা দেখলাম, তখন আমি দুটোকে এক করে ফেললাম। যে সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধে দুটো দেশের যে লড়াই, ভারতবর্ষের লড়াইয়ের সঙ্গে ভিয়েতনামের জনতার লড়াই কোথায় একাকার হয়ে গেছে। মার্কিন সোলজারদের অত্যাচার, তার বিরুদ্ধে ভিয়েতনামের জনগণের সৌর্যময় লড়াই, সৌর্যদীপ্ত লড়াই, এই দুটো লড়াই কোথাও আমি এক হয়ে গেলাম। এই যে আমি বিশ্ব লোকের সাথে আমার পরিচয় হচ্ছে, মনোবিকাশে কোন স্তরে আস্তে আস্তে একটা কিশোর পৌঁছচ্ছে। কিশোর মানে আমি নয়, একজন কিশোর, আরো অনেক কিশোর সেখানে ছিল। যদি গ্রহণ করা যায় তাহলে বিশ্ব লোকের সঙ্গে আমার পরিচয় হলো। আমার ভারতবর্ষ আমার জাতীয় চেতনার সঙ্গে আমার বিশ্ব চেতনা একাকার হয়ে এক অনন্য সেতুবন্ধ তৈরি করলো। এই মনোবিকাশের স্তর থিয়েটার আমাকে উপহার দিচ্ছে। আমার বারবার করে মনে হচ্ছে যে এই তো আমার ভিয়েতনামের মানুষের সঙ্গে তো আমার ভারতবর্ষের পরাধীন জাতির কোনো তফাৎ নেই। পৃথিবীর শৃঙ্খলিত পৃথিবী, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা শৃঙ্খল না করলে একটা শৃঙ্খল তো খোলা যাবে। এইভাবে যে থিয়েটার আমাদের পথ বলে যাবে। ধরুন আমি দুজন মহান নাট্যকারের কথা বলি, ধরুন শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস। এই নাটকটা এখন হচ্ছে, অভিনীত হচ্ছে, একটা শিশু দেখছে, তার বাবা দেখছে, মা দেখছে, তারা দুজন দুরকম ভাবে কিন্তু ভাবছে। এই যে পড়শিয়ার যে মানবতা, তার যে ন্যায়ের পক্ষে দাঁড়ানো, সমস্ত রকমের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবতার নিশানকে উড়ানো, এটা তো একজন শিশু বুঝবে, তার তো ভালো লাগবে, সে তো ভালোবেসে ফেলবে পড়শিয়াকে, রূপকথার নায়িকা। আবার একজন বয়স্ক মানুষ, সেও কিন্তু ভালোবেসে ফেলবে পড়শিয়াকে। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস তাকে দেখাবে মানবিক পৃথিবী কেমন হওয়া উচিত। এক বিপন্ন মানুষের পাশে কিভাবে একজন মানুষকে দাঁড়াতে হয়, কিভাবে সে কৌশল করে কিভাবে আরেকটা কৌশলকে ধ্বংস করে দেওয়া যায়, এক মানবিক কৌশল। ধরুন একটি নাটকের কথা আপনারা জানেন, আর বেশি সময় আন্তিগোমে সারা পৃথিবীতে কতভাবে অভিনীত হয়েছিল তার কোনো ইয়ত্তা নেই। প্রথম তো সোফোক্লেস লিখলেন, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পটভূমিকা পেশিবাদের বিরুদ্ধে লিখলেন জাহানুই, ফ্রেঞ্চ নাট্যকার। সেটা আবার পরে হালফ্লিশের নরওয়ে নাট্যকার আবার নতুন করে আন্তিগোনে নাও বলে তার নাটক হচ্ছে। তাহলে একটা নাটকে এই যে আজকে গোটা পৃথিবীতে ন্যায় বিচার ধ্বংস। আজকে আপনারা দেখেছেন যে আমরা এতদিন জানতাম যে কৃষক জনতা হোক, শ্রমিক জনতা হোক, যারা আন্দোলন করে তারা রাস্তা কাটে। আজকে একটা ব্যর্থ, একটা ভয়ার্থ সরকার, সে নিজে রাস্তা কেটে দিচ্ছে। মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর কোনো দেশে কখনো এরকম দেখা যায়। কোথায় তারা তাদের সঙ্গে বুঝবে, তাদের সমস্যাটা বুঝবে। কৃষক আমাদের অন্নদাতা, প্রতিদিন তারা আমাদের ক্ষুধার অন্ন যোগান দেয়, তাদের প্রতি মানবিক হবে, সেন্সিটিভ হবে, সহানুভূতিশীল হবে, তারা বুঝবার চেষ্টা করবে। এটা গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল, জনতার দ্বারা যে সরকার নির্বাচিত, সেই জনগণের প্রতি কোনো দায়িত্ব স্বীকার করছে, রাস্তা কেটে দিচ্ছে। তাহলে এই মানবিক পৃথিবীর আজকে বড় দরকার। ন্যায় বিচার এবং মানবতার পক্ষে আন্তিগোনের যে লড়াই, সব পেয়েছিল আন্তিগোনে। যা যা মানুষের পাওয়া যায় সব পেয়েছিল, সবকে সে ছেড়েছে শুধুমাত্র ন্যায় বিচার এবং মানবতাকে প্রতিষ্ঠা দেওয়ার। রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করছে যে কোনো প্রলোভনের কাছে আমি মাথা নত করবো না, এক মানবিক পৃথিবীর জন্য আমার এই লড়াই। এই লড়াই আন্তিগোনে রয়েছে। এই নাটকটা যখন একজন মা শিশু দেখবে, সে হয়তো সবটা ওইভাবে বুঝবে না। আবার একজন বয়স্ক যখন দেখবে, সে কিন্তু এটা ভাববে যে পৃথিবী এমন হওয়া উচিত, লড়াইটা এমন হওয়া উচিত
এই আন্তিগণে আছে বলে আমারও লড়াইটা দেওয়া উচিত। আমারও এই সংকট সময় আমাকেও আন্তিগণের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কিছু না কিছু আমার ক্ষমতা দিয়ে করা উচিত। থিয়েটার এইভাবে আমাদের জাগিয়ে দেয়। রবীন্দ্রনাথের নাটকের কথা কি বলবো, সেই রাজা নাটকের কথাই যদি একটুখানি বলি, অনেক কথাই বলা যায়। ডাকঘরে শিশুরা অভিনয় করে। অমলের অভিনয় সাধারণত আমরা একজন শিশুকে দিয়ে করাই, পরবর্তীকালে অনেক এক্সপেরিমেন্টেশন হয়েছে, সেগুলো আলাদা থাক। আমাকে এই বাচ্চাটি যখন অভিনয় করে, আমার তো মনে হয় সৌম্যমিত্রই যখন ডিরেকশন দিয়েছেন তখন তিনি সেই শিশুকে বুঝিয়েছেন, বোধ হয় আমাদের চৈতি ঘোষাল করতেন, তাকে নিশ্চয়ই বুঝিয়েছিলেন যে দেখো শুধুমাত্র সংলাপ বলা, তার অমলের আচরণ তো তিনি করেন, অমলের ভালোবাসার ভুবনে তাকে পৌঁছতে হয়েছে, নাহলে অভিনয় করে না। সে ভালোবাসতে শিখেছে ঠাকুরদাকে, সে ভালোবাসতে শিখেছে ফকিরকে, ছেলের দলকে, সে প্রহরীকে ভালোবাসতে শিখেছে, ঘৃণা করতে শিখেছে মোড়ল থেকে শুরু করে কবিরাজ। এই ঘৃণা বা এই যে ভালোবাসা, মানুষকে চেনা, এই যে পৃথিবীতে একটা সুস্থ সুন্দর জীবন পৃথিবীতে গড়ে তোলা, অমৃত অমৃত প্রঞ্চলিকে পাখিদের ভালোবেসেছে থিয়েটারের মধ্যে দিয়ে, সেই বাচ্চা ছেলেটাকে ভাববে উদার অনন্ত সেই প্রঞ্চলি, আমার সব না পাওয়া সব পাওয়ার যে জীবন, যেখানে আমি কোথাও অর্থহীন মনে হবে আজকে এই মেটেরিয়ালিস্টিক পৃথিবীতে, কিন্তু এই অর্থহীনতার মধ্যেই রয়েছে জীবনে এক অন্য অর্থ, যা রবীন্দ্রনাথই একমাত্র বলতে পারে। তাহলে এই নাটকে যখন অভিনীত হবে, শিশুরা করবে, বড়রা করবে, যে বড়রা প্রহরীর অভিনয় করবে, ফকিরের অভিনয় করবে, কবিরাজের অভিনয় করবে, তারাও তো একভাবে জীবনকে দেখবে, যদি দেখা হয়। আমি কথাটা বারবার বলছি, নিশ্চয়ই দেখবে। তো এরকম ভাবে রাজা নাটকে রানী সুদর্শন অন্ধকারের রূপারে আলোকে চিনতে পারেন। জীবনে এই কথা আমরা সত্যকে জানি যে কঠিনকে বর্ণনা করলে সত্যে পৌঁছানো যায় না, এর কোনো বিকল্প রাস্তা নেই। কে কিভাবে ব্যাখ্যা দেবেন সেটা তার ব্যাপার, কিন্তু কোনোদিন কোনো সত্যে পূর্ণতার যাত্রার পথে কখনো কঠিনকে বর্ণনা করলে হয় না। না হারালে কিছু পাওয়া যায় না। অন্ধকারের পথ ভাঙতে, অগ্নিদাহনের পথ ভাঙতে হয়। রানী সুদর্শনা সেই পথ ভেঙে 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 অবশেষে সে আলোয় পৌঁছেছে, অন্ধকারের উপারে যে আলো। তাই এটা খুব সহজ হয় না। এই নাটক যখন দেখবো তখন আমার মনোবিকাশের ওই স্তর, মনোবিকাশ মানে এই নয় কোনো লোককে ঠকানোর জন্য, বা অনেকে বলে না প্রচুর বুদ্ধি আছে, কি কৌশল দেখেছো, কাউকে ঠকিয়ে দিল, তার অর্থ ব্যয় করে দিল, সেটা কিন্তু মনোবিকাশ নয়। আপনি কেউ ভুল করবেন না, এটা কোনো মনোবিকাশ নয়, সেটা হচ্ছে মনের অপচয়, অধঃপতন। মনোবিকাশ হচ্ছে তাকেই বলে। যেমন রাজা লিয়ার সে একইভাবে রানী সুদর্শনের মতো কঠিনকে বরণ করতে হয়েছিল তাকে, সে জানতো না, জানতো যা সে ফিউডাল লর্ড, সে বণিকী সভ্যতার কাপত্য ছলনা এসে গেছে ইংল্যান্ডের বুকে, এসে ভাবতে পারেনি রাজা লিয়ার। তো সেই রাজা লিয়ার তখন সেই আমাদের সেই অন্ধকারের পথ, শৈত্যপ্রবাহ এবং প্রবল শৈত্যপ্রবাহ এবং ঝড়, সেই ঝড়ের রাতে সে বেরিয়েছিল, সেই রবীন্দ্রনাথের গানের মতো, ঝড়ের রাতে তোমার বিশাল পরাণ সরকম। সেই ঝড়ের রাতে সে কিন্তু পৌঁছেছিল সেই সত্যি, যেমন করে বিল্লমঙ্গল পৌঁছেছিল। তা আমি এই কথাটা বারবার বলছি যে এত কিছু পর থিয়েটার, অনেক সময় দেখা যায় যে আপনারা বলবেন একটা থিয়েটার দেখার পর আমার মনোবিকাশ ঘটলো না, মনোবিকাশের উল্টোটা ঘটলো। সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না। আমাদের কলকাতা শহরে নানা জায়গায় এরকম থিয়েটার হচ্ছে রাষ্ট্রকে বাঁচাবার জন্য, আমাদের রাষ্ট্রের কাছে নত থাকার জন্য, রাষ্ট্রকে সমস্ত সংকট থেকে বাঁচাবার জন্য যে থিয়েটারগুলো তৈরি হচ্ছে, সেসব থিয়েটার মানুষকে জাগাবে না, তাতে কিছু যায় আসে না। থিয়েটার সেগুলো থিয়েটার নয়, যেটা থিয়েটার নয় সে নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। থিয়েটার বেসিক্যালি হচ্ছে রিয়ালিটি অফ থিয়েটার। আমরা প্রাত্যহিকতার কথা ভাববো না, আমরা বাস্তবতার কথা ভাববো। থিয়েটারটাকেই বলে যে থিয়েটার আমাদের পূর্ণ মানুষ হয়ে ওঠার পথে আমাদের নিয়ে যায়, আমাদের উদ্দীপিত করে। তাই মনোবিকে সেইখানে আমরা বলবো থিয়েটারের অশেষ ক্ষমতা। আমাদের নাট্যকাররা, আমাদের ডিরেক্টররা যেন এই করোনা পিরিয়ডের পর নবযুগ আসছে, আপনারা বিশ্বাস করুন না, এই অতিমারির পর নবযুগ এসে শেক্সপিয়ারের 16 শতাব্দীতে এসেছিল। শেক্সপিয়ারের সমস্ত শ্রেষ্ঠ নাটক রচিত হয়েছিল এই করোনার সময়। করোনা আমাদের প্লেগ মহামারী। তখন ইংল্যান্ডে 3 বছর বন্ধ ছিল, প্রথমে 2 বছর, 1 বছর, 3 বছর নাট্যশালা বন্ধ ছিল। হ্যামলেট, শেক্সপিয়ারের ছেলে মারা গিয়েছিলেন প্লেগে, তিনি ভেঙে না পড়ে সৃজনের উদ্দীপনায় আলোকিত হয়েছিলেন। তিনি তার ভুবনজয়ী নাটক লিখলেন হ্যামলেট।
তাই আবার এখানেও নবযুগ আসছে গোটা পৃথিবীতে। সেই নবযুগকে আমরা কতটা রিসিভ করতে পারবো, আমরা কতটা তাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে পারবো, সেটার উপর নির্ভর করছে নবযুগ আমাদেরকে ধরা দেবে কিনা। কিন্তু আমি নিশ্চিত যে অতীতের সব শেষ হয়ে যাবে, স্টারডাম থেকে শুরু করে যা কিছু একটা স্টারের উপর থিয়েটার সব শেষ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, মানুষ আর গ্রহণ করবে না। মানুষ সেই থিয়েটার গ্রহণ করবে যা সমবেত শিল্প হিসেবে আমাকে পথ বলে দেবে, বাঁচার ঠিকানা বলে দেবে। এই দুর্যোগে আমাকে অন্ধকারের পথে আমাকে আলো দেখাবে। সেই থিয়েটারের জন্য আগত কাল অপেক্ষা করে আছে। করোনা ভাইরাস নিয়ে আমরা হতাশ। সবাই ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ রঞ্জন দাকে। আসলে শিশুদের মনোবিকাশের জন্যই আমাদের সেমিনার। তবে রঞ্জনদার কথা শুনলে বোধহয় আমাদেরও মনোবিকাশের প্রয়োজন হয়, এটা বোঝা যায়। সত্যি আমাদের মনোবিকাশ তো হয়নি, শিশুদের হবে কি করে? এই শিশুদের মনোবিকাশের জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন আছে। সেই প্রয়োজন ধীরে ধীরে মেটাচ্ছে, সেই শিশুদের সঙ্গে কাজ করছে আমার খুব প্রিয় একজন ভাই উজ্জ্বল। আমি কথা না বাড়িয়ে, বীরভূম থেকে এসছে এবং এই সেমিনার শেষ হলেই তার নাটক, তাই আমি পূর্বেই তাকে ডেকে নিচ্ছি। আজ সেমিনারের দ্বিতীয় বক্তা উজ্জ্বল মুখোপাধ্যায়। সুভাষিস তা বলে দিলেন যে সেমিনারের পরেই আমার নাটক। ফলে আপনারা বিশ্বাস করুন, আমার সব থেকে দায় যে এই কথাবার্তার পর্বটা কত তাড়াতাড়ি চুকে যায়। একটা নিজের ভিতরে একটা রোগ অনুভব করছি, নিশ্চয়ই করোনা নয়, কিন্তু এই করোনা কালে রোগটা আরো বেড়েছে। সেটা হচ্ছে সবকিছুতেই কুমিরের রচনার মতো আমি যে কোনো বিষয় দেশীয় ভাবনায় দেখতে শুরু করেছি। হয়তো এটা একটা গোঁড়ামি বা রোগের মতনই হতে পারে, কিন্তু ভাবনা চিন্তায় বারবার আমার মনে হয় যে আমার দেশ, আমার সংস্কৃতি, আমার ভারতীয় দর্শন এই বিষয় নিয়ে কি ভেবেছে। যে বিষয় আমাদের সামনে রাখা হয়েছে মনোবিকাশে থিয়েটার, বা আমি আমার মতো করে বলতে পারি নাট্য বা নাটক। মঞ্চে প্রথম বক্তা হিসাবে বিদগ্ধ মানুষ, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধার মানুষ রঞ্জন গঙ্গোপাধ্যায়, তিনি তার কথা বললেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমরা সবাই হৈমন্তী আছে, শোনার অপেক্ষায় আছি। আর আরেকজন আছেন অমিত বন্দ্যোপাধ্যায়। আমার খুব বলতে ইচ্ছা করে যে আমি স্যারের ছাত্র, কিন্তু এই ছাত্র হওয়ার জন্য যে যোগ্যতাটা দরকার, আমি স্যারকে দেখে আমার অনুভূতি এটাই হয়েছে যে আমি সারা জীবনের চর্চাতেও স্যারের ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করতে পারব না, তবু তিনি আমার স্যার। আমি দেশীয় ভাবনাটা আরো বেশি করে আনছি, কারণ শুভাশিস বন্দ্যোপাধ্যায় বা সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নাট্যদল মৃচ্ছকটি, তাদের ভাবনার ভিতরেও কিন্তু ভারতীয় নাট্যধারায় প্রাধান্য পেয়েছে। আমরা যদি আমাদের দেশের ইতিহাস ধরি, নাটকের ইতিহাস যা পাওয়া যায়, তাতে কিন্তু ঠিক এই কথাটাই বলা হচ্ছে। অদ্ভুতভাবে সংযোগ লক্ষ্য করা যায় যে ইন্দ্রের যে আবেদন ছিল ব্রহ্মার কাছে, তাতে মানুষের চেতনা তাকে উন্নয়নের জায়গায়, বিকাশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা খেলা চাই। আমাদের দেশের নাটকের ইতিহাস ভরত নাট্যশাস্ত্র অনুযায়ী যে আমি চাইছি, কি চাইছি, একটি খেলা। কে চাইছে? তৎকালীন সমাজের পক্ষ থেকে সেই সমাজ নেতৃত্ব
দেবেন্দ্র ব্রহ্মার কাছে চাইছেন এমন একটি খেলা যা চৈতন্যকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। সুতরাং আমরা এটাই বলতে পারি যে নাটকের উৎপত্তিই হচ্ছে ক্রমবিকাশ বা চেতনার উন্নয়নের জন্য। এই নাট্যধারা ছাড়া যে লোকধারা, ভারতবর্ষের প্রাচীন লোকধারা হচ্ছে যাত্রা। যাত্রা মানে হচ্ছে জার্নি, যাওয়া, গতি, যেটা রবীন্দ্রনাথের বলাকাতে পেয়েছি, ইলান ভাইটাল থিওরিতে আছে। এই যে যাত্রাপথ, এটাও ভারতবর্ষের প্রাচীনতম ধারা, নাট্যধারা। এবং এই যাত্রাটাকে যদি একটু বুড়াতে দেখা যায়, তাহলেও আমরা বৈদিক শ্লোকে এই ভাবনা পাই। অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা, অসৎ থেকে সত্যের দিকে যাত্রা, মৃত থেকে অমৃতের দিকে যাত্রা। এই পূর্ণত্বের বিকাশের নামই নাটক, যা আমাদের ভারতবর্ষের লোকজ ধারায় আছে। সুতরাং ভারতবর্ষের যে ট্র্যাডিশনাল নাটক বা ভারতবর্ষের যে লোকনাট্য ধারা, সেখানে কিন্তু এই বিকাশের কথা বলছে। এই বিকাশ শুধুমাত্র বাহ্যিক কোনো বিকাশ নয়, এই বিকাশ অন্তরের একটি জাগরণ। আমাদের একটি মন্ত্র আছে, একটি ভাবনা আছে, সা বিদ্যা যা বিমুক্তয়। সেই শিক্ষাই আমার দরকার, যা আমাকে মুক্ত করে, যা আমাকে প্রকাশিত করে। এই শিক্ষা আমরা নাটকের মধ্যে পেতে পারি। আমিও প্রায় 20 বছর ছাত্রছাত্রীদের সঙ্গে আছি শিক্ষকতার সূত্রে। আমার অনুভূত হয়েছে যে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাই, সেই শিক্ষা ব্যবস্থা যে সার্বিক বিকাশের কথা বলা হচ্ছে তা দিতে ব্যর্থ। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা বলতে পারি। কিন্তু এই সার্বিক শিক্ষা, এই পূর্ণত্বের প্রকাশ বা বিকাশ যদি কেউ দেয়, তাহলে তা নাটক। কারণ নাট্য চর্চা এমন একটা চর্চা যা সংস্কৃতির সর্বগ্রাসী মাধ্যম। তা গান হতে পারে, তা নাচ হতে পারে, তা কবিতা হতে পারে, তা সংলাপ হতে পারে, তা চিত্র, ভাস্কর্য। আমাদের যে সার্বিক কলা বলা হয়, আমাদের 64টি কলা আছে। এই 64টি কলা বিদ্যার মিশ্রণ হচ্ছে নাটক। সুতরাং যদি কোনো মানুষ, যদি কোনো ছেলে, যদি কোনো শিশু, যদি কোনো শিক্ষার্থী নাটকের মঞ্চে আসে, এই নাটকের মাধ্যমেই তার সার্বিক বিকাশ সম্ভব হবে। বাহ্যিক ভাবনা চিন্তার বাইরে শুধু যদি মনোবিকাশ, অর্থাৎ আমার মনের কি কি উন্নয়ন হতে পারে, যা শিক্ষার মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে না, পুরো বিপরীত ধর্মী একটি ভাবনায় আমরা যেতে পারি। যে একদিকে আমাদের শিক্ষা ব্যবস্থা, একদিকে নাট্য চেতনা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ক্রমশ একা করে দিচ্ছে। আমাকে, আমার ছেলেকে বলতে হবে যে ওই ছেলেটির থেকে তোমাকে আগে যেতে হবে, অর্থাৎ সঙ্গবদ্ধতার ভাবনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমার শিক্ষা ব্যবস্থা। যে আমাকে একা থাকতে হবে, আমাকে সবার আগে থাকতে হবে। ঠিক বিপরীত ভাবনা নাটকে, যে তোমাকে সঙ্গবদ্ধ থাকতে হবে, তোমাকে দলবদ্ধ থাকতে হবে। নাটকের একটি মন্ত্রই হচ্ছে, আমাদের সবপেছের আসরে শেখানো হতো, সংগঠনে মাত বিচল। নাটক মানে একটি সংগঠন, একটি দলবদ্ধতা। যদি আমরা অন্য ভাবনায় যাই, সমস্ত রকম সমাজ বাস্তবতার বাইরে আমরা শুধুমাত্র নম্বর সর্বস্বতাকে আমাদের শিক্ষা জীবনের একমাত্র অবলম্বন করেছি। আর নাটক সম্পূর্ণ সমাজ সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। নাটককে সমাজের দর্পণ বলা হয়, বা যে কোনো কলাবিদ্যারই মূল, যে কোনো প্রকাশের মূল জায়গায় হচ্ছে যা সমাজকে, সমাজ সত্যকে তুলে ধরে। সুতরাং আমরা বলতে পারি যে আমার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কোনো শিক্ষার্থী যদি সমাজকে চিনতে না পারে, তাহলে তার বিকল্প এবং একমাত্র পথ হতে পারে তার নাট্য চর্চা, যার দ্বারা সে সার্বিকভাবে নিজেকে প্রকাশ করবে
সমাজ জীবনের একজন মানুষ হিসেবে সে সমাজকে দেখতে শিখবে এবং সমাজকে দেখাতে শিখবে। বিবেকানন্দের একটি কথা আছে, আপনারা জানেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে একটি পূর্ণত্ব আছে যার প্রকাশের নামই শিক্ষা। সুতরাং শিক্ষা বাইরে থেকে দেওয়া কোনো বিষয় নয়, শিক্ষা আমার অন্তরেই আছে, তাকে প্রকাশ করা। এই প্রকাশ করার মধ্যে অনেক অন্তরায় থাকে। যেমন করে আমরা ছোটবেলায় যখন পড়তে বসতাম আমাদের গ্রামে হ্যারিকেনের আলোয়, এবং কিছুদিন মা হ্যারিকেনের কাঁচটা মুছতে ভুলে গেলে আস্তে আস্তে হ্যারিকেনের ওই কাঁচটা কালো কালিতে ঢেকে যেত এবং আলোটা আমরা দেখতে পেতাম না। এই আলোটাকে, এই কাঁচটাকে মা দেখতাম আমাদের বুটের ছাই দিয়ে মেজে সংস্কার করত, মেজে দিত, পরিষ্কার হয়ে যেত। এই যে সংস্কার, এই সংস্কারটাই আমাদের অন্তরের, আমাদের মনের সংস্কার, যা সার্বিকভাবে সম্ভব নাটকের মঞ্চে। আর নাটক সত্য মঙ্গলের কথা বলে, নাটক জীবন সত্যে উপনীত হওয়ার কথা বলে। আমি খুব বেশি সময় নিচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাই যে যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বাস করছি, যেখানে আত্মকেন্দ্রিকতা আমাদের শিক্ষার অঙ্গীভূত হয়ে গেছে, যেখানে স্বার্থপরতা শিখতে বাধ্য করছে আমাদের প্রজন্মের পর প্রজন্মকে, সেখানে আলোর নতুন দিশা, বিকাশের নতুন পথ হতে পারে নাটক। এই কথা বলে মৃচ্ছকটিকের পরিবারকে আমার কৃতজ্ঞতা আর আপনারা সবাই যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। উজ্জ্বলকে ধন্যবাদ দেব না, কারণ ও আমার ঘরের, ও আমার মনের। উজ্জ্বল যে কথাগুলো বললো, বা রঞ্জন দাও, আসলে আমাদের জীবন থেকে পুতুল খেলা চলে গেছে। পুতুলের খেলনাবাটি, সংসার, তার বাবা মার কথাগুলো নকল করে আমার পুতুলকে দিয়ে বলানো, বা দিদিমণি যেরকম ভাবে পড়ান সেইটা নকল করে আমার পুতুলকেই আমি দিদিমণি হয়ে কথা বলা, এইটা আমাদের সমাজ থেকে কিরকম ভাবে আস্তে আস্তে কোনো পারিপার্শ্বিক চাপে হারিয়ে গেছে। তাই আমরা বাবা মা হয়েও তাদের মনোবিকাশের শত চেষ্টা করা সত্ত্বেও সেই চাপ যেন তাদের সহজলভ্য হয়ে যায় এবং সহজভাবেই সেই সহজ জিনিসটা গ্রহণ করে। তবে সংস্কার কি মুছে যায়? না, মুছে যায় না বলেই সমাজে এখনো ভালো ভালো বিজ্ঞানী, সাহিত্যিক, কবি, সমস্ত মানুষরা এখনো বিদ্যমান। আমি আর কথা বলবো না, আমার বলার কথাও নয়। তাই ডেকে নেব হৈমন্তী চট্টোপাধ্যায়কে, আমাদের খুব আপন একটি মানুষ, এবং আমাদের মধ্যে শুধু মৃচ্ছকটিকের নয়, আমি বলবো তামাম নাট্য দলের একজন আপন মানুষ। যে মানুষটাকে আমি দেখেছি এই ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতেও দিল্লির সরকারের কাছে কাগজ পাঠাতে হবে বলে দপ্তরে একা, দপ্তর খুলে প্রত্যেকে চিঠি লিখে টাইপ করে নিজেই সই করছে, নিজেই ফাইলে পড়ছে, নিজেই দিচ্ছে, একা সামলে দিয়েছে পশ্চিমবঙ্গের অনেক অনেক নাট্যদলকে। সে অগণিত। নিজে ফোন করে জানানো কি গো, দেবে না জমা? এই মানুষটা আমাদের সঙ্গে থাকে, নাট্য দলের সঙ্গে থাকে। একটু পাশে করে বলি, মৃচ্ছকটিকের ঘরের মেয়ে। তাই আমাদের সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় আমাদের তৃতীয় বক্তা। নমস্কার।
আসলে মানে বিষয়টা এমনই একটা বিষয় যেটা এই মুহূর্তের জন্য হয়তো খুব প্রাসঙ্গিক, শুধু শিশুদের নয়, আমাদেরও। সুভাষিসদা আগেই বলছিলেন যে কথাটা সত্যি, আমাদেরও মনোবিকাশের কোথাও একটা আমরা অবরুদ্ধ হয়ে গেছি এই সময়ে, কি পথ খুঁজছি। যারা থিয়েটারকে ভালোবাসি, থিয়েটারের সঙ্গে যুক্ত, তারা তো সবাই আলোর পথযাত্রী, কাজেই আমরা সবসময় পথ খুঁজবো, অন্ধকার সময়ও পথ খুঁজেই যাব। শিশুদের মনোবিকাশের এই থিয়েটারের মাধ্যম অবশ্যই এ কথা তো স্বীকার করতেই হবে। নবযুগের কথা বলেছেন রঞ্জন দা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। উজ্জ্বল দা অত্যন্ত প্রিয় মানুষ, বলেছেন যে লোক সংস্কৃতির কথা, আমাদের মূল যে ধারা, সেই সংস্কৃতির ধারার মধ্যেই সবসময়ই লুকিয়ে ছিল একটা কথা, লুকিয়ে আছে একটা কথা, সবাইকে নিয়ে বাঁচা। আমিও একটু বলি তার সঙ্গে যোগ করে। এখন অঘ্রাণ মাস, কোথায় অঘ্রাণ মাস, এখন অঘ্রাণ মাসে শেষেই হয় গ্রাম বাংলায় ঘেঁটু পুজো। ঘেঁটু পুজো হবে, লোকের কারা ঘেঁটু পুজো করবে, যে একটু অন্তজ শ্রেণীর মানুষ, তারা ঘেঁটু পুজো করবেন ঘেঁটু ফুল দিয়ে। ঘেঁটু ও লক্ষ্মীরই আর একটা নাম। তো তারা লোকের সম্পন্ন বাড়ির, গ্রামের যারা সম্পন্ন পরিবার, তাদের বাড়িতে বাড়িতে ঘেঁটু ঘেঁটু চাই ঘেঁটু চাই বলে গান ধরে তারা, আবার অনেকে ঢোল, যারা ঢাকি, এই সময় সমস্ত পুজো শেষ হয়ে গেলে পরে এই ঘেঁটু সংক্রান্তির দিন তারা সব ঢাক বাজিয়ে ঘেঁটু পুজো করে এক মনে শেষা ফাগুনে বলে গান ধরতে ধরতে যাবে। গিয়ে সম্পন্ন বাড়িতে তারা চাল ডাল সংগ্রহ করবে। এই সময় আউশ ধান ওঠে গ্রামে, আমন ধান ওঠে গ্রামে, তো তখন সেই গ্রামে ঘুরে তারা চাল সংগ্রহ করবে, তাদের রসদ সংগ্রহ করবে। আমাদের বাংলার লোক সংস্কৃতির মূল ধারাটাই কিন্তু ছিল, তোমার গোলায় ধান ভরছ, চাল ভরছ খালি নয়, তুমি সেটা সবাইকে দিয়ে বাঁচো, সবাইকে ভাগ করে খেয়ে বাঁচো। তুমি খাবে আর বাকি সবাই অন্নহীন হয়ে থাকবে, তা কিন্তু কখনোই ছিল না। সবাই জানে নবান্নর কথা তো জানি, গ্রাম বাংলায় যে নবান্ন হতো তারও একটা ইয়ে ছিল। আমাদের গ্রামের দিকে বলে লবাদ চাইতে এলাম গো বলে একটা কথা আছে। তো সেই সবাইকেই সম্পন্ন পরিবার, তারা নবান্ন গোলে, বড় জায়গাতে নবান্ন গোলে, নতুন চাল দিয়ে দুধ দিয়ে গোলে। তো সেই লবাদ চাইতে আসে কারা না, গ্রামের যারা অন্তজ শ্রেণী, যাদের বাড়িতে সেদিন নতুন ধানের সুযোগ হয়নি নবান্ন খাওয়ার, তারা চাইতে এসে, এবং সম্পন্ন পরিবাররা সেটা আনন্দের সঙ্গে সবাই মিলে ভাগ করে খেতে ভালোবাসে। ঘাট ষষ্ঠী বলে একটা পুজো হয়, তাতে কি হয়, ঘাট ষষ্ঠীতে একটা ওই ঘাটের মধ্যে, পুকুর ঘাটের মধ্যে একটা বাঁশের দণ্ড পুঁতে দেওয়া হয়, তার মধ্যে যে ফলগুলো দেবে, ফল, তারপরে সবজি নতুন যে ওঠে যে সময় সবজি যেগুলো দেবে, সেইগুলো গ্রামের তাদের বাড়ির ছেলে মেয়েরা নেবে না, সেগুলো পুকুরে ভেসে থাকবে। কারা ওই গ্রামের পাড়ার ছেলে মিলে যাদের সেইগুলো আনতে মানে কষ্ট হবে, তারা সমস্ত কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যাবে। মানে এরকম অনেক অজস্র উৎসব আছে, উজ্জ্বলদা ভালো করেই জানবেন। তো সেই সবসময় এই কথাটা ছিল যে তুমি একা কখনোই বেঁচো না, তুমি সবাইকে দেখো, তোমার চারপাশটা তুমি দেখো, দেখে তুমি সবাইকে নিয়ে বাঁচো। এই কথাটা যদি কোথাও বাংলা সংস্কৃতির এই সুরটা যদি কোথাও লেগে থাকে, বেঁচে থাকে, সেটা হচ্ছে থিয়েটার। থিয়েটার কখনো মিথ্যে কথা বলে না। থিয়েটার একমাত্র মাধ্যম যে শুধুমাত্র বিনোদনের জন্য ছিল না কোনো কালে, সে সব সময় সমাজকে দেখেছে, সমাজকে চিনেছে, সমাজের কথা বলেছে, মানুষকে সমাজকে চেনাতে সাহায্য করেছে। শিশু মনের বিকাশ তো ছোটবেলা থেকেই ঘটতে থাকে, এবং থিয়েটার দেখে মানুষ বুঝতে শেখে, জানতে শেখে, উন্মাদ হতে শেখে যে আমার সমাজ ব্যবস্থাকে, আমার সময়টাকে আমি কি করে মোকাবিলা করব, সে কথা থিয়েটারই বলতে পারে, সে কথা থিয়েটারই শেখাতে পারে। আর এখন তো ভার্চুয়াল মিডিয়ার সময় যুগ,
আমরা হয়তো অনেক ভার্চুয়াল মিডিয়ার মধ্যে দিয়ে বিপ্লব করে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি, অনেক কিছু লিখে ফেলছি, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে থিয়েটার যে কথা বলবে সে কথা সত্যি কথা তো হবে। একটা ছোট উদাহরণ দিই, যখন নবান্ন নাটক হচ্ছে, নবান্ন নাটকের কথা এসেই যায়, সত্যি তো ওটাই তো আমাদের মাইলস্টোন, আমাদের অনেক কিছু শিখিয়েছিল। বলতে হয় কেমনভাবে, কি সমাজকে কিভাবে তুলে ধরতে হয় সে কথা তো নবান্নই আমাদের শিখিয়েছিল। নবান্ন নাটকে একটা চরিত্র করার জন্যে বিজন ভট্টাচার্য মণিকুন্তলা সেনকে, মণিকুন্তলা সেনের নাম অনেকেই জানেন, আবার মণিকুন্তলা সেন কিন্তু থিয়েটার ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন সিপিআই পার্টির একজন, তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তখন সিপিআই পার্টির একজন সদস্য। তো মণিকুন্তলা সেনকে ডেকে আনলেন। তখন গণনাট্য আছে, গণনাট্যের ব্যানারে হচ্ছে, গণনাট্যের লোকজন একটুখানি অসন্তুষ্ট হলেন, তারা বারবার বললেন যে আমাদের যে অভিনেত্রীর অভাব পড়েছে। তখন বিজন ভট্টাচার্য বলেছিলেন, না, আমি কোনো অভিনেত্রীকে দিয়ে এই কথাগুলো বলাতে চাই না, আমি যে বিশ্বাস করে এই কথাগুলো তাকে দিয়ে মঞ্চে বলাতে চাই। যেই কথাগুলো আমি বিশ্বাস করি না সে কথা যদি আমি মঞ্চে দাঁড়িয়ে বলি সে কথা কি হবে, মানুষ বিশ্বাস করবে না। মানুষকে এই সময়টাই তো ভাঁওতা দেওয়ার সময়, থিয়েটারও আমাদের ভাঁওতা দিচ্ছে, সবাই নয়, তাহলে তো আজকে এই আলোচনায় আসতো না। আমরা যারা বিশ্বাস এবং অবিশ্বাস, থিয়েটারে দুরকম প্রেক্ষিত আছে, কিন্তু সেই অবিশ্বাসের যে জায়গা সে কথা মানুষ সময়ের সঙ্গে সঙ্গে, কালের সঙ্গে সঙ্গে অতীতেও ভুলে গেছে, ভবিষ্যতেও ভুলে যাবে। আমরা থিয়েটারের সেই কথাগুলোই বলবো যারা থিয়েটারের মধ্যে সত্যি কথাটা, বিশ্বাসের কথাটা, আমার বিশ্বাস যাই হতে পারে কিন্তু সেটা কখনোই সমাজের কল্যাণের বিপক্ষে যেতে পারে না। কাজেই শিশু মনের বিকাশ, উজ্জ্বলদা অনেক কাজ করেন শিশুদের নিয়ে, উনি আরো ভালো বলেছেন সুন্দর করে। ছোটোর থেকেই যদি আমরা থিয়েটারে, যে আমাদের থিয়েটার তো একটা মানে সামগ্রিক একটা শিল্প মাধ্যম, এবং খারাপ ভালো না পাওয়া পাওয়া সব কিছুর মধ্যে দিয়ে থিয়েটারে আমরা বেড়ে উঠি। থিয়েটারটা যখন করি সবসময় তো থিয়েটার থেকে কিছু পাওয়া যায় না, যেটা পাওয়া যায় থিয়েটার থেকে হয়তো অর্থ পাওয়া যায় না, থিয়েটার থেকে প্রচুর কিছু সেলিব্রিটি হওয়া যায় না, কিন্তু থিয়েটার থেকে যা পাওয়া যায় তা হচ্ছে মনের বিকাশ হবে থিয়েটারে। সেই মনের বিকাশের জন্যই থিয়েটারের কাছে বারবার ফিরে আসবে মানুষ, আমরা ফিরে ফিরে আসবো। সবাই মিলে হাতে হাত ধরে সেট বইবে, সবাই মিলে মঞ্চ প্রস্তুতি, যখন মঞ্চ খোলা ছিল সবাই আমরা দেখেছি, সবাই মিলে ওই ঘরাচ্ছি কাঁধে দিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছিল, ওদিক থেকে সেদিক যাচ্ছিল, লাইট টাঙাচ্ছিল, সবাই মিলে করছিল। প্রত্যেক নাটকেই তাই হয়ে থাকে, সবাই সেট বয়, সবাই মেকআপ করে, সবাই লাইট আলো লাগায়, এরকমভাবেই হাত ধরাধরি করে রিহার্সালে সবাই চা দেয়, এরকমভাবেই থিয়েটারটা হয় আসলে। মধ্যবিত্ত মানুষের থিয়েটার অবশ্যই, সেই থিয়েটারে এইভাবেই আমরা আমাদের মনের বিকাশ ঘটে, আমাদের সামগ্রিকতা, আমাদের পরিপূর্ণতা তৈরি হয়। উজ্জ্বল দাদের নাটকের পরেও দেখব, অমিতদা আছেন, অমিতদা অত্যন্ত ভালো বক্তা, অমিতদাও বলবেন, ওনারও অভিজ্ঞতা অনেক অনেক দিকে, ভারতবর্ষের নানান প্রান্তে কাজ করেন, উনিও বলবেন। আসলে এই এর বক্তা হয়তো আরো ভালো হতে পারতেন সুভাষিসদা নিজেও। সুভাষিসদা দীর্ঘদিন ধরে এই মাধ্যমে কাজ করছেন, অন্য মাধ্যমেও কাজ করেন, পরিচিত অনেকের কাছে সেই মাধ্যমে। সুভাষিসদা হয়তো আরো ভালো বক্তাও হতে পারতেন, এই আলোচনাটা আমাদের সবার মধ্যে পারস্পরিক হতে পারতো, কারণ এই আলোচনাটা অত্যন্ত জরুরি একটা আলোচনা এই মুহূর্তে দাঁড়িয়ে। সত্যি আমি নিজেও যেদিন প্রথম নাটক দেখতে এলাম একটা নাটক একাডেমিতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনের পর আমরা যখন অবরুদ্ধ ছিলাম বলতে পারি, তারপরে তখন এসে খালি মনে হচ্ছে একাডেমির সামনে দাঁড়িয়ে কে কে এসছে, কতজন এসছে, সেইটা দেখছি আর নিজের মনে মনে ভালো লাগছে। এটা একটা ব্যক্তিগত অনুভূতি যদিও, তাও বললাম যে এই যে ভালো লাগাটা, তখন থিয়েটারে এলাম, আজকে সবার সঙ্গে আসছি, দেখা হচ্ছে, এই যে নিজে বুঝতে পারছি যে সত্যি আমাদেরও খুব দরকার হয়ে পড়েছে এই থিয়েটারের কাছেই তো বারবার আমাদের তো এটাই
আমাদের জীবন জগৎ সেই জগতের বাইরে বলে সেই জল ছাড়া মাছের মতো হয়ে আছে সবাই আমরা। ছোটরাও তাই, স্কুল নেই, তাদের খেলার মাঠ নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, থিয়েটারের মধ্যে আনুন অন্তত কিছু। এই সময় দাঁড়িয়ে তো আমরা যেটা করতে পারবো, একটু প্রোটেকশন নিয়ে ছোটরা যাতে থিয়েটারের মধ্যে আসে। আমি বলবো সবাইকেই এটা বলবো যে থিয়েটারে আসুক ছোটরা, তাতে তাদের মনের বিকাশ করবে। একটু প্রোটেকশন নিয়ে আসুক, সবাই আমরা এই সম্পর্কে এখন সচেতন, কাজেই আশা করি সবাই সেইভাবেই কাজ করবে। সবাই আসুক থিয়েটারে, ছোটরাও আসুক থিয়েটারে, এবং এই আদান প্রদানটা ঘটুক, তারাও একটু হাঁ করে শুনুক, মন দিয়ে দেখুক। এবং এই যে বড়দেরও থিয়েটারে ছোটদের নিয়ে এলেও যেটা হয়, বড়রা যে কাজকর্মগুলো করছে, ছোটরা যে আমাদের ছোটবেলা বলতো না, বড় থেকে ছোটরা শেখে। এটা হচ্ছে যে একটা ব্যাপার, যে ছোটরাদেরও নিয়ে এলে তারাও দেখে দেখে কিন্তু এই সমবেত কাজকর্মের সঙ্গে যুক্ত হবে, এবং তাদের ভাবনা চিন্তার মধ্যেই এই ডায়ালগ, থিয়েটারের একটা বড় জায়গা তো, যে ডায়ালগ ওপেন হোক আর কি, সবার মধ্যে, ছোট এবং বড় সবার মধ্যেই এই সময়ে দাঁড়িয়ে মানে সংলাপ তৈরি হোক। সবকিছুই তো আজকে আমরা যা করছি সবই তো সংলাপ। হ্যাঁ, তাদের মনের যে কি বলবো মানে খারাপ লাগা, তাদের অবরুদ্ধ ভাব, তারা হয়তো আমাদের ভয়ে কিছু বলতে পারছে না, যে যা নিয়ে তো বেরোচ্ছে না, কিন্তু বলতে পারছে না। থিয়েটারে আনলে তাদের হয়তো, তারা এই ডায়ালগটা ওপেন করবে, তাদের ডায়ালগ ওপেন হোক। থিয়েটারটা খুব খুব আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়েছে ছোটদের মানে খুব জরুরি, ছোটদের জন্য এই মনের বিকাশে এবং এই অবরুদ্ধ পরিস্থিতিতে ছোটদের মানে কি বলবো মনের বিকাশের জন্য খুব জরুরি। একমাত্র বোধহয় থিয়েটারটা, কারণ ক্লাবে যেতে পারবে না, মাঠে যেতে পারবে না, কোথাও তো যেতে পারবে না। থিয়েটারে আসুক, সংলাপটা বলুক, তার মনের, তারও তো আমাদের খালি কি বড়দের মনের ভাব, অবরুদ্ধ ভাব আছে, তাদের মনেও তো তৈরি হচ্ছে অবরুদ্ধ ভাব। হ্যাঁ, সে বন্দি হয়ে আছে, বা একটা ছোটরা বন্দি হয়ে আছে, জানলায় জানলায় কথা বলে, আমি চারপাশে সব জানলায় জানলায় কথা বলে বাচ্চারা। তাদের যে অবরুদ্ধ ভাব, সেই অবরুদ্ধ ভাবটা প্রকাশিত হোক মুখে। হ্যাঁ, সেই থিয়েটারে আসুক বা ছোটরা, তারাও কিছু বলুক। আমাদের খালি আমরাই বলবো এটা তো নয়, তারাও কিছু বলুক। সকলে ভালো থাকবেন। মৃচ্ছকটি সমস্ত সবাই আমার খুব প্রিয় আপনজন, কি বলি, তাদেরকে সবাইকে আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা। আর আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার নমস্কার জানাই। নমস্কার। হৈমন্তীও ভালো থাকুক। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা হৈমন্তী তুলে ধরল। সত্যি তো, এই যে রিচুয়ালস, আজকে কারুর বাড়িতে ষষ্ঠী পুজো হয় না, কোনো রকম একটা কিছু পয়সা ধরে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ওই ষষ্ঠী পুজোয় কুলো পিটিয়ে খই নেওয়ার জন্য আমরা প্রায় মুখিয়ে থাকতাম যে এই বাড়িতে ষষ্ঠী পুজো হবে, আমাদের ডাকবে, আমরা এই চুবড়িতে করে খই পাবো এবং কুলো পেটাবো, কুলো পিটালেই খই পাবো। এটা একটা হিসেবের মধ্যেই ছিল। তো এই জিনিসগুলো আর পাওয়া যায় না। হ্যাঁ, হরির লুট, হরির লুটে বাতাসা খাওয়ার জন্যই কিন্তু কীর্তনটা শুনতাম। এই কীর্তনটা শুনতে, বাতাসা খাবো এবং কত কথা শুনতে শুনতে কখন যেন ঠাকুমার পাশে বসে বিভোর হয়ে যেতাম। সেটা ওই কথকথার জন্য, যে কথকথাটা করছেন তার ক্ষমতায় আমাদের বসিয়ে রাখতো। সেই টার্গেটটা, মানে বাতাসার টার্গেটটা বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুমাকে যাতে নিয়ে যেতে হবে, তাই বাতাসার টার্গেটটা তৈরি করে দিয়েছিল বটে, কিন্তু সেখানে ছিল না। যখন ছিটাতে আরম্ভ করলো তখন পায়ের তলায় কে কত বাতাসা নিতে পারি তার একটা তোড়জোড় চলতো। সেই এই সময়গুলো হারিয়ে গেছে। তো আমি মনে করি একটাই কথা, যে থিয়েটার তো ইংরাজি অর্থে প্লে বলা হয়, অর্থাৎ খেলা। এই খেলার মাঠ শূন্য হয়ে যাচ্ছে চারিদিকে, চারিদিকে বড় বড় বাড়ি হচ্ছে। আমি কলকাতা শহরের মধ্যেই কথা বলছি, এবং বিশেষ করে এই টালিগঞ্জ এলাকায় তো মানে আমার একটা অসুবিধে হয় যে মুখটা অন্য জায়গাতেও দেখা যায় বলে সেইখানে যাতে কাজ পাওয়া যায় তার জন্য লোক আসা শুরু হয়েছিল।
তো এই কাজ দিতে পারিনি বলে চলে গেছে। এটা আমার কাছে বাঁচোয়া। কিন্তু এইখানে খেলার মাঠ নেই, আমার ছেলেও খাটেই খেলে। তো সেই কারণে এই থিয়েটারের মধ্যে যতক্ষণ থাকে, থিয়েটারের অনেক রকম গেমস আছে, অনেক রকম হইহুল্লোড় করার জিনিস আছে। সেইগুলোর মধ্যে যদি ছেলেটা মিশে যায় এবং সেখানে দেখা যাচ্ছে তার বড় বড় দাদারা, কাকারা, জেঠুরা সেই গেমগুলো খেলছে তাদের সঙ্গে, অর্থাৎ খেলার সাথী তো সেই সন্তানও তো খেলার সাথী আমার। সেই খেলার সাথী যতক্ষণ না করে নেব ততক্ষণ সেই সন্তান কিন্তু সেই মননে, সেই চিন্তনে বেড়ে উঠতে পারবে না। তাই থিয়েটারের মধ্যে আসা, শিশুদের আসা খুব প্রয়োজন এবং আমি মনে করি সবসময় একটা নাট্য দলের শিশু বিভাগ থাকা উচিত, যেখানে সেই শিশুদের বিকাশ করার জন্য যে বড়রা রয়েছেন, অনেকেই রয়েছেন, শুধু দলের কেন থাকবে, দলের বাইরেও আছেন, তারা এসে তাদেরকে তৈরি করুন। এটা আমার, আবার আমি বলে ফেললাম না। এবার আমাদের চতুর্থ বক্তা হিসেবে মানে আমরা খুব মানে সেই হয় না যে ঘুড়িটা উঠতে উঠতে চাঁদের কাছে, চাঁদের সঙ্গে ঘুড়িটা কতবার লাগাতে পারি, কতবার শেষ ঘুড়ির যখন সুতো টানছি, সেই খেলাগুলো খেলি না। যখন সূর্যটা পাটে নামছে তখন ঘুড়ির রঙের সঙ্গে সূর্যের রঙকে এক করে দিই। এইরকমই আমাদের ঘুড়ির রঙের সঙ্গে একটা সূর্যের রং এক হয়ে গেছে অমিত বন্দ্যোপাধ্যায়। আমরা পেয়েছি তাকে আজকে। তাই আমি নই, এবারে বক্তা অমিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম নাটক দেখতে। খুব বদমাস লোক, এই সুভাষিস, ওর বউ সুপর্ণা, ওই ওখান থেকে ধরে এখানে উঠিয়ে দেবে। নট অ্যাট অল প্রিপেয়ার্ড। তবে মঞ্চে আমার সাথে যারা বসে আছে তারা ভীষণ জ্ঞানী, গুণী, পণ্ডিত মানুষ। রবীন্দ্রনাথকে আমি শুনেছি, খুবই পণ্ডিত মানুষ। ডক্টর উজ্জ্বল মুখার্জি, ওর কাজ সম্পর্কে আমি খুবই ওয়াকিবহাল। ও যেভাবে কাজ করে, ওকে শুধু আমি ভালোবাসি না, শ্রদ্ধাও করি। আর এমন একজন মহিলা মধ্যে দিয়ে আমি বেশ কয়েক বছর ধরে ওনাকে জানি। আমার মনে হয় উনি অ্যাডমিনিস্ট্রেটিভ জবে আছেন। আমার কেন জানি ওনাকে মনে হয় উনি খুব শিল্পী, মানে ভেতরে একটা শিল্পী সত্তা না থাকলে পরে এই ধরনের মানুষ হওয়া খুব মুশকিল। এটা বরাবরই আমার যখনই ওনার সঙ্গে দেখা হয়েছে, বেশ কয়েক জায়গায় আমরা একসাথে হয়েছি। ওনার অভিনয় আমার দেখা হয়নি। আচ্ছা, আমার দেখা হয়নি তো, মানে তাহলে আমি ঠিকই ধরেছি যে ওনাকে দেখেই আমার মনে হয় যে কোথাও একটা শিল্পী সত্তা ওনার মধ্যে লুকিয়ে আছে। এনিওয়ে, এই যে সাবজেক্টটা, এটা দেখেই আমার স্কুলের কথা মনে পড়লো। আমি বহু বছর আগে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছি। তারপরে এখানে টাইম থিয়েটার অ্যান্ড এডুকেশন ওখানে শুরু হয়েছে বহু বছর আগে। আমার ধারণা আজ থেকে বোধহয়, ওটা খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 1965 সালে গভর্নর ভ্যালেন বলে একজন ভদ্রলোক ছিলেন। উনি ভূগোলের শিক্ষক ছিলেন, স্কুলে পড়াতেন উনি। তো উনি পড়াতেন, তো বাচ্চাদের না মন বসতো না পড়াশোনাতে। তো ওনার মাথায় কি ঢুকলো, বলে ভূগোলটাকে আমি নাটকের মাধ্যমে পড়াবো। তো বাচ্চাদের নিয়ে নাটক করা শুরু করলো সেই সাবজেক্টটাকে নিয়ে। এবং সেটা করতে গিয়ে উনি দেখলেন যে বাচ্চারা খুব ইন্টারেস্ট নিয়ে ব্যাপারটা করছে। সেখান থেকেই ধীরে 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 বেলগ্রেড কোম্পানি এটা শুরু করে, সেটা হচ্ছে থিয়েটার ইন এডুকেশন। আজকে যখন দেখি আমি যে আমার বাচ্চাকেও দেখেছি আমি, যে মানে পিঠে একটা এত বড় ব্যাগ থাকে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঝুঁকে যায়। হ্যাঁ, তো মানে এত ভারী, এই যে পড়াশোনাটা যখন ভারী হয়ে দাঁড়ায় না, খুব মুশকিল হয়। তখন সেটা ওই মাথা বা হৃদয়ে সেভাবে ঢোকে না। ওই কোনোরকম মেমোরিটা রেখে পাশ করে যাওয়া বা এই একটা ব্যাপার থাকে। কিন্তু পড়াশোনাটার মধ্যে দিয়ে যে আনন্দ পাওয়া, যেমন আমরা এই সুভাষিস বলছিল না, একটা দারুণ কথা বলেছে সুভাষিস, দারুণ কথা,
আমি সবসময় এক্সাম্পলটা দিই যে আমরা কি বলি, চলো আমরা একটা প্লে করি, PLAY, প্লে মানে খেলা, প্লে করি মানে আমরা নাটক করি, আমরা মেন করি। যখনই আমরা যখন ছোটবেলায় খেলাধুলো করতাম, তখন কেউ হাডুডু খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বা আমাদের সময় তো খেলাধুলোগুলোর ধরনই অন্যরকম ছিল, গাছাগাছি খেলা, নদীতে যাওয়া, পুকুরে যাওয়া, সাঁতার কাটা, নানান রকম অদ্ভুত ধরনের খেলা ছিল সবার, যেটা এখনকার বাচ্চারা শুনলে বড় অবাক হয়। তো সেই খেলাগুলোর সময় যে আনন্দ, যে উত্তেজনা, বা আজকে মাঠে যখন কোনো বাচ্চাগুলোকে ক্রিকেট খেলতে যেতে, আমার ছেলেকে আমি দেখেছি যখন স্কুলে যাচ্ছে তখন মুখটা কেমন গম্ভীর গম্ভীর, স্কুল থেকে যখন ঘুরে আসছে কেমন যেন ক্লান্ত, টায়ার্ড, বাড়িতে এসে দুটো খেয়ে যখন মাঠে যাচ্ছে, আমি জানি না কোথা থেকে কোন ভিটামিন তাকে দেওয়া হতো, আমরা কিছুই খেতে দিতাম না, সে একটা ভয়ঙ্কর এনার্জি নিয়ে মাঠে গিয়ে প্রচণ্ড এনার্জিতে খেলাধুলা করছে। সো হোয়াট ইজ দ্যাট? সেটা কোথা থেকে আসে? তার মানেটা দাঁড়ালো যে আমি যদি শিক্ষা ব্যবস্থাটার মাধ্যমে সেই খেলার মানসিকতাটাকে ঢোকাতে পারি, তাহলে শিক্ষা ব্যবস্থাটারই উন্নতি হতে পারে। সেই জন্য বাচ্চাদের যখন আমরা কিছু করাই, মানে আমি যখন নিজে পড়াতে যাই, আমার বেশিরভাগ ছাত্রছাত্রীর বয়স থেকে আমি গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোতে যখন পড়াতে যাই, NSD-তে হোক, MPSD-তে হোক, সিকিম সেন্টার, সতীশ রাফেল ইনস্টিটিউট, নানান জায়গায় পড়াতে যেতে হয়। তো অ্যাভারেজ বয়স কত হয়? 24-25। তো তাদের কাছ থেকে আমি জানি না যে আমি কতটুকু কি পড়াই, পাই অনেক বেশি, এত এনার্জি পাই যে সেই এনার্জিগুলো আসে কোথার থেকে। তখন আমার মনে হয় যে পড়াশোনার আমার ভূগোল না ভীষণ খারাপ। মানে আমি যখন স্কুলে পড়তাম, ভূগোল ক্লাসে মাস্টারমশাই এত পেটাতো যে ভূগোল ক্লাসে ঢুকতেই ভয় পেতাম। মানে আজও, মানে এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমি হয়তো অটোতে বা ট্যাক্সিতে যাচ্ছি, আমি ডান হাত দিয়ে দেখাচ্ছি বাঁ দিকে চলো, বাঁ দিকে চলো, আমার তো বলা উচিত ডান দিকে চলো, আমি বলি বাঁ দিকে চলো, বাঁ দিকে কি বলছি না, বাঁ দিকে, সেকেন্ড টাইম বা থার্ড টাইম কারেক্ট করি আমি। সেই ভয়টা মাথার মধ্যে রয়ে গেছে এখনো, আজ এই বয়সে আমি ভূগোলটা বুঝে উঠতে পারি না, দিক কোনটা মাঝে মাঝে হঠাৎ গোলমাল হয়ে যায়। তো পড়াশোনার প্রতি যদি ভীতি থেকে থাকে, তাহলে সেটা সেভাবে হৃদয়ে, মাথায় ঢোকে না। তো নাটক একটা এমন সাবজেক্ট যেটার মধ্যে এই চলো একটা প্লে করি, আমরা খেলি। এখানে একটা ছোট্ট কথা আমার বলতে খুব ইচ্ছে করছে, মানে অনেক নাটক দলকে দেখেছি আমি, নিশ্চয়ই নাটকের একটা সামাজিক দায়িত্ব আছে, আমি অস্বীকার করি না, কিন্তু নাটক করতে গিয়ে আমি এমন একটা বোঝ মাথার মধ্যে নিয়ে নিই যে আমি যেন নাটকের শিল্পী না হয়ে রাজনীতিবিদ বেশি, যে আমি এত ভার মাথার মধ্যে নিই যে আমাকে এটা বলতে হবে। আমার কোনো আপত্তি নেই কিছু বলতে, কিন্তু সেটাকে মাধ্যমটা কি? নাটক শিল্পের মাধ্যম, শিল্পসম্মতভাবে সেটাকে বলা, তো সেটাই তো নাটক। সেটা দেখেই তো আমি আনন্দ পাবো। নাট্যশাস্ত্রে যে রসবোধের কথা বলা আছে, সেই রস থিওরি যদি আমার মধ্যে না আসে, আনন্দটা আসবে না। সো আমার সাথে মানে ঘটনাক্রমে ভারতবর্ষের বহু আমার যারা গুরু ছিলেন, আমরা গুরু শিষ্য পরম্পরায় পড়াশোনা করেছি NSD-তে, হাবিব সাহেবের কথা মাঝে মাঝে মনে হয়, রতনদার কথা মাঝে মাঝে মনে হয়, রতন থিয়াম। ওরা বলতেন, হাবিব সাহেব বলতেন, আমি আমরা ইন্ডিয়াননেস খো রহে হ্যাঁ। এই যে মুড়ির কথা বলছিলেন হেমন্ত দি, যে পুজোতে গেলে মুড়কি খাবো, মানে এই কালচারগুলো যেন আস্তে 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 হারিয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব একটা ভালো লক্ষণ লাগে না। কোথাও যেন ছোটবেলায় ছাতু খেতাম, ছোটবেলায় আমাদের খাওয়া দাওয়ার যে সিস্টেমটা ছিল, এখন ছেলেকে জিজ্ঞেস করলে বলবি কি খাবি? পিৎজা খাবো। কি খাবি? আমরা ছাতুর শরবত খেতাম, সে বলে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। সো কোথাও যেন একটা কালচারটা আস্তে 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 একটা অন্য ধরনের হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব একটা ভালো লক্ষণ লাগে না। না হলে হাবিব সাহেব 1 বছর পরে লাদাখ থেকে ঘুরে আসতেন না, উনি চলে গেছিলেন মধ্যপ্রদেশের ছত্তিশগড় গ্রামে, যেখানে গিয়েও নাটক করেছেন, করেছেন শেক্সপিয়ার। রতন থিয়া মণিপুরের গ্রামে গিয়ে করেছেন আন্তিগোনে, ম্যাকবেথ করেছেন, কিন্তু করেছেন আমার ভারতীয় সংস্কৃতি মাথায় রেখে, ভারতীয় ফর্মসকে মাথায় রেখে। তো সেটা খুব দরকার। আর আজকে খুব বেশি এসব আলোচনার মধ্যে গিয়ে দরকার নেই। আমি প্রথমে জানাতে ভুলে গেছি, শুভাশিসকে আর সুপর্ণাকে অনেক ধন্যবাদ আমাকে হঠাৎ করে
ওখান থেকে এখানে উঠিয়ে আনার জন্য এটা অযাচিত প্রাপ্তি যখন হয় না, একটু আনন্দটা বেশি হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ সুভাষিস। আর আমরা ওয়েট করে আছি উজ্জ্বলের নাটক দেখার জন্য। তো আজকের মতো এটুকুই থাক। সবাইকে আমার অনেক অনেক নমস্কার, শ্রদ্ধা। মঞ্চে উপস্থিত যারা আছেন সবাইকে অনেক অনেক শ্রদ্ধা। তো আমরা নাটক দেখি এবার। নমস্কার। ধন্যবাদ অমিতদাকে। মানে এইখানেই বোধহয় সত্যিকারের মিলন ঘটে, যে মানুষটা নাটক দেখতে এসছে উজ্জ্বল ফোন করেছে, আমিও ফোন করিনি, কিন্তু এসে যখন বললাম অমিতদাকে উঠতে হবে, সহজ সরলভাবে মানুষটা আমাদের এই মঞ্চে চলে এলেন। এটা আমার আর অমিতদার নয়, এটা নাটকের সঙ্গে নাটকের কর্মের সঙ্গে নাটকের টানেতেই বোধহয়। হ্যাঁ, তো অমিতদার একটা কথা আমার খুব ভালো লেগেছে, কারণ আমারও এটা হয়, রিক্সায় চাপলে এরম করে তারপরে ডান দিক না বাঁ দিক বলি। এটা আমারও হয় অনেক সময়, রিক্সাওয়ালা ঘুরে আমি ডান দিক বলে, আরে এদিকে যাচ্ছে কেন, বলতো যে আপনি তো বললেন, আর না বাঁ দিকে যেতে বলেছে, তো এরকমভাবে কাটিয়ে নিই। তো হ্যাঁ, ভালো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমাদের আরো কি করণীয় আছে সেই আলোচনার মধ্যে থেকে উঠে আসলো। আমি জানি না কতদূর এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই আসরের সমাপ্তি আরেকটি কাজ দিয়ে হয়, সেটা হচ্ছে আমাদের সঙ্গে আরেকটা মানুষ, মানে মঞ্চের বা নাট্যকল্পের একটু পেছন থেকে আমাদের ছড়িটা ঘোরান, চাবুকটা মারেন, সেই মানুষটার নাম হচ্ছে সন্তু সারকা। আমাদের সঙ্গে থেকেও যেন নেই ভাব করে ঘুরে বেড়ান। যাই করুন, আমরা তো আপনার সঙ্গে আছি, তাই তাকে সম্বর্ধনা পর্বটা দিয়ে এই পর্বের সমাপ্তি করব। সন্তু। সম্বর্ধনা দিচ্ছেন সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে শুক্লা বণিক। এই সুবর্ণা দেখতে পাচ্ছি না। এই কঠিন পরিস্থিতির মধ্যে একটা নাট্যোৎসব অর্গানাইজ করাই একটা বিরাট বড় কাজ, যেটা সুভাষিস দ্বারা শেষ পর্যন্ত করতে পেরেছেন। আজকে 1 মাস আগে এটা হওয়ার কথা ছিল, বা 1 মাস কেন, আমি বলবো মার্চে হওয়ার কথা ছিল, গত মার্চ। তারপর 1 মাস আগে একটা শিডিউল ছিল, সেটাও চেঞ্জ করে এখানে চলে এলো। এই হোক, আলটিমেটলি হচ্ছে, দর্শক একটু কম, তো কিছু করার নেই, আমাদের লড়াইতে যেতেই হবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের থেমে থাকলে চলবে না। থিয়েটারের জীবিকা তো অনেকেই রয়েছে এখানে, তো এটা বলে খানিকটা রসদ হয়তো কারোর বাড়িতে যাবে, তো সেই জন্যই এই প্রয়াসকে আমার সাধুবাদ। সঙ্গে থাকার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। শত কাজ পেলেও যে সন্তু আসতে পেরেছে তার জন্য ধন্যবাদ। আর সময় নেব না, আমি অতিথিদের বলবো আসন গ্রহণ করতে। জাস্ট এই পর্দাটা খুলে উজ্জ্বলদের মঞ্চ তৈরি করার যেটুকুনি সময়, তারপরেই শুরু করব নাটক।